বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। রাজ্যে এই 6টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই উপনির্বাচনে বিরোধীদের ওপর একের পর এক হামলার অভিযোগ উঠল। অর্থাৎ আরজিকর কাণ্ডের পরে আমরা একটা বাংলায় নতুন সংস্কৃতির আমদানি হয়েছে, থ্রেড কালচার। সেই থ্রেড কালচার এবার উপনির্বাচনেও দেখা গেল। শুধু এবার নয়, প্রতিবারই দেখা যায়। কিন্তু এই যে থ্রেড কালচারটা সেটা আহ উপনির্বাচনেও সেটা কিন্তু বাদ গেল না। আহ মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হারোয়া কেন্দ্র, এই 6 কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আর সেই উপনির্বাচনে একের পর এক অভিযোগ আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, যে ঘটনাগুলি। যদিও জানি যে হয়তো কিছুক্ষণ পরে আমরা যখন এই প্রতিবেদনটা করছি, এখন বাজে প্রায় 3:30-এর কাছাকাছি, ইতিমধ্যেই প্রায় 50% উপরে সব জায়গাতে পোলিং হয়ে গেছে। সেই জায়গা থেকে যা দেখা যাচ্ছে যে বিরোধীরা কিন্তু একের পর এক আক্রান্ত। বিরোধী প্রার্থীদের সমস্ত জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। অর্থাৎ এই যে থ্রেড কালচার অব্যাহত, বাংলার নতুন সংস্কৃতি। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, আমি সকাল থেকে যে কতগুলো জায়গা, এই যে 6টা কেন্দ্র, মাদারিহাট, সিতাই, উত্তরবঙ্গের এই 2 কেন্দ্রে ভোট হচ্ছে। এখানে বিশেষ করে সিতাইতে যা দেখলাম, যে একজন সাংসদ, অর্থাৎ যার কেন্দ্রে ভোট হচ্ছে, সেই জগদীশ বসুনিয়া, যিনি সিতাইয়ের বিধায়ক ছিলেন, তৃণমূল বিধায়ক, তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন কোচবিহারে। তারপরে সেই কেন্দ্রে ভোট হচ্ছে। তিনি সমস্ত স্কুলে স্কুলে ঘুরে বেড়াচ্ছেন বাহিনী নিয়ে, এবং সেখানে দেখা যাচ্ছে একটা স্কুলে তিনি তার সঙ্গে গেছেন, একজন পঞ্চায়েতের নেতাও রয়েছেন। তিনি হুমকি দিচ্ছেন পুলিশের সামনে এক বিজেপি কর্মীকে, যে 8 ঘন্টা সময় দিচ্ছেন, তাকে উঠে যেতে হবে। তেমনি যদি দেখি যে মাদারিহাটে বিজেপি প্রার্থী, তিনি গেছেন একটি বুথে, তাকে নাকি বলা হয়েছে, যে চা বাগানের শ্রমিকরা বলেছেন এতদিন নাকি তাকে দেখা যায়নি, এবং তার গাড়িও ভাঙচুর হয়েছে। আবার যদি অন্য জায়গাতে তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হারোয়া, সমস্ত জায়গাতেই নানা রকম অভিযোগ। হারোয়া কেন্দ্রে যিনি আইএসএফ এর প্রার্থী, তাকে ঘিরে ধরে বিক্ষোভ করা হয়েছে তৃণমূল কর্মীরা। তো এই যে একটা নতুন বাংলায় সংস্কৃতি আমদানি হয়েছে ভোটের দিন, অথচ আজকের দিনে এই ভারতবর্ষে কিন্তু আরো অন্যান্য জায়গায় যেমন উপনির্বাচন হচ্ছে, তেমনি আমরা যদি দেখি ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচন হচ্ছে। সংবাদ মাধ্যমে কোথাও কিন্তু এখনো পর্যন্ত কোথাও সেভাবে কোনো গন্ডগোলের অভিযোগ কিন্তু আসেনি। কিন্তু আমাদের এই বাংলায় 6টা নির্বাচন, এবং সেই নির্বাচনে বাংলার নতুন যে সংস্কৃতি, থ্রেড কালচার, সেই থ্রেড কালচারকে সামনে রেখে এই সংস্কৃতি চলছে। এ থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো বলে মনে হয় অরূপদা? দেখো, বেরিয়ে আসা তো দূরস্থান। আরো যেটা বলা যেতে পারে, গাড্ডায় ঢোকা যা বলা যেতে পারে সেটাই। কিন্তু ধরো, আমরা যখন এই আর কি হুমকি সংস্কৃতি বা বিধানসভায় যেটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এজেন্টদের ওপর ভয় দেখানো হোক, এজেন্টকে মেরে ফেলার প্রাণনাশের হুমকি দেওয়া হোক, তারপরে প্রার্থীর গাড়ি ভাঙা হোক, কোনো কিছুই বাদ থাকছে না। কিন্তু আমার যেটা আশ্চর্য সেটা হচ্ছে, ধরো আজকে 6টা এই যে বিধানসভার উপনির্বাচন, প্রায় 185 কোম্পানি আধা সামরিক বাহিনী আছে। তো সেখানে আধা সামরিক বাহিনীর সামনে কি করে হুমকি দেওয়া হচ্ছে, এবং তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি দেখলাম যে সিতাইতেও যিনি মহিলা প্রার্থী আছেন তৃণমূল কংগ্রেসের, তিনি গিয়ে আধা সামরিক বাহিনীর জওয়ানদের পর্যন্ত বসে থাকতে বলছেন, যে আপনারা ওখানে বেঞ্চ পেতে বসে পড়ুন। ফলে তারাই সব ঠিক করে দিচ্ছেন। তারপরেও নির্বাচন কমিশন কেন আর কি টনক নড়ছে না, বা নির্বাচন কমিশন আরো দ্বিগুণ ভাবে করা হচ্ছে না, সেই প্রশ্নটা কিন্তু আমার থেকেই যাবে নির্বাচন কমিশন সম্পর্কে। এবার আসো তৃণমূল। অরূপদা, আমি যেটা, আমার একটা প্রশ্ন, যে এত কোটি কোটি টাকা নির্বাচনে খরচ হয়, সেই টাকা তো জনগণের টাকা।
এবং এই নির্বাচনের সময়ে আমরা জানি সমস্ত জায়গাতে সমস্ত উন্নয়নের কাজ বন্ধ হয়ে থাকে। তো আমার মনে হয় যে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচনটা না করে মানে কোনো একটা পদ্ধতিতে হয়তো হাত তুলে যদি করে দেওয়া যায় যে আহ, যারা শাসক পক্ষে আছে তারাই জয়ী, মানে এই নির্বাচনের কোনো মানে আছে? মানে আমরা না, এরপরে ধরো গণতন্ত্র বলি। কিছুক্ষণ পরেই বলা হবে যেটা কত শতাংশ ভোট, কত শতাংশ বুথে হয়েছে, এগুলো খুব বিচ্ছিন্ন ঘটনা। কত হাজার বুথ, কশো বুথ, তার মধ্যে দুটো মাত্র বুথ আপনারা বারবার করে দেখিয়েছেন, যে এই কথাগুলো বলতে বলতে সত্যিই কিন্তু আমাদের আর সেই জানা কথা যে শোনার ইচ্ছাও নেই। কারণ ধরো তুমি সকালবেলায় যদি একজন বুথে গিয়ে তাকে বলে তুমি বুথ থেকে বেরিয়ে যাও, 0.5 ঘন্টা সময় দিলাম, না হলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, ফলে অন্য জায়গায় তারা এজেন্টরা যাবে কি করে? একইভাবে আমরা দেখছিলাম হারোয়ায় আইএসএফ এর 10 জন এজেন্ট, একজন দুজন না, 10 জন এজেন্ট তাদের বসতে দেওয়া হয়নি সকালবেলায়। ফলে ফলে 10 জন এজেন্টকে যদি হুমকি দেওয়া হয়, আর এখন টিভি, সমাজ মাধ্যম, ফলে সবকিছুর মাধ্যমে এটা তো এরকম নয় যে ওই এলাকার মধ্যে খবরটা থাকছে, এই এলাকা তো বিদ্যুৎ বেগে খবরটা ছড়িয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তো সেখানে গিয়ে ওই একটা বুথে কি হচ্ছে, দুটো বুথে কি হচ্ছে, ফলে এই কথাগুলো যখন বলা হয় আমার মনে হয় তখন আরো বেশি করে উৎসাহ দেওয়া হয়। তখন অনেক বেশি করে আর কি কর্মীদেরই উৎসাহ দেওয়া হয় যে দেখো, তোমরা এই কাজগুলো বন্ধ করো না। কারণ কোনো সময় কিন্তু এটা বলা হয় না যে যে কাজগুলো করা হচ্ছে সেটা অন্যায়, একবারও কিন্তু বলা হয় না যে আমরা কর্মীদের বলে দিয়েছিলাম, দেখবে তুমি এতদিন ধরে বিধানসভায় প্রচার হলো কিন্তু কেউ, বিশেষ করে যারা শাসক তাদের দেহে তো অনেক বেশি দায়িত্ব বেশি, যারা শাসন ক্ষমতায় থাকে, যে প্রচারে বলবে তোমরা কেউ গোলমাল করবে না, তোমরা কেউ হুমকি দেবে না, শান্তিপূর্ণ যা মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া হোক। ভোট দিতে না, আমরা, হ্যাঁ, এটা হ্যাঁ, একেবারেই আমরা আমরা এই ভোটের ফল মেনে নেব মানুষের, যাই হ্যাঁ, হবে না কেন। হ্যাঁ, মানুষের রায় আমরা মেনে যা নেব, ভোটের ফল হবে এই কথাটা কিন্তু আমরা শাসক তাই, দল হ্যাঁ। একবারের জন্য বলছে না। সব জিততে হবে, এই জেতাটাই কি সব, মানে আমি এই জন্যই বলছি, মানে মানে আমরা দেখছি টেলিভিশনের পর্দায় দেখছি একটা ঘটনাই বা কেন ঘটবে, কেন 1% ঘটনাও বা না, ঘটবে? প্রতিটাতেই ঘটছে এরকম নয় যে হ্যাঁ। প্রতিটা বিধানসভাতেই কিছু না কিছু ঘটছে, সে ঘটনা হচ্ছে সেটাই। হুম। ধরো এইগুলোর বাইরেও যেমন একদিকে যুক্তি আছে কত শতাংশ বুথ, অন্যদিকে যুক্তি তো আছে হুম। যে কত শতাংশ বুথে ক্যামেরা পৌঁছায়, বা গ্রামের মধ্যে কত শতাংশ বুথে ক্যামেরা যায়। কারণ গ্রামে এই যে হুমকি সংস্কৃতি বলছে সেটা তো আর একদিনের নয়, সেটা তার আগে হয়ে যায়, তারপরে থাকে কোনো বুথে হেরে গেলে সেই এলাকার আর কি যারা থাকেন গরিব গুরব মানুষগুলো তাদের ওপর হুমকি আসে, ফলে নানাবিধ কাণ্ড তো আমরা দেখছি। তোমার হয়তো মনে আছে শুভেন্দু অধিকারী দেখবে আজকে সকালবেলায় একটা টুইট করিয়েছে যে তাদের লোককে বাড়ি থেকে যারা ভোটের কাজে আছে বেরোতে আর কি বেরোতে বাধা দেওয়া হ্যাঁ, হচ্ছে, ফলে তার মেদিনীপুরের একটা অভিযোগ। বিজেপির মন্ডল সভাপতি বাবলু ঘোষ আক্রান্ত হয়েছেন। বিজেপির দাবি তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী তাকে হামলা করেছে। আহত অবস্থায় তাকে মেদিনীপুর কলেজে ভর্তি করা হয়েছে। এবং আরো অভিযোগ রয়েছে, অনেক জায়গাতেই বসতে দেওয়া হচ্ছে না। দেখো, যেটা আমরা জেনারেলি যেটা জানতাম যে উত্তরবঙ্গ হয়তো অনেক শান্তিতে ভোট হয়, হুম। উত্তরবঙ্গে সেরকম নয়, দক্ষিণবঙ্গের ওপর অশান্তিগুলো অনেক বেশি করে আসে। ফলে কিন্তু সেখানে আমরা আজকে দেখলাম যে দেখো, যেটা আমার মনে হচ্ছে বারবার করে যে শাসক দল হয়তো এমন একটা আর কি ব্যবস্থা বলতে চায়, বা তাদের প্রমাণ করার কি বলা যেতে পারে, আর্টসটা এত বেশি যে অভয়া কাণ্ডের পর কিছু হয়নি, সব কুছ ঠিক হ্যায়, এটা প্রমাণ করার বোধহয় তারা অনেক বেশি দায়িত্ব নিয়ে ফেলেছে। কারণ তারা নিজেরাও জানে না যে অভয়ার পর জনমানুষে কতটা ক্ষোভ বা বিক্ষোভ আছে, সেটা ভোটের বাক্সে কতটা যাবে। আমার মনে হয় তারাও এই বিষয়ে সন্দিহান। ফলে মানুষের ক্ষোভ যাতে ভোটের বাক্স পর্যন্ত না যায়, আমার মনে হয় সেটা আটকানোরই একটা চেষ্টা হচ্ছে, যে মানুষের এটি যাতে প্রতিফলিত না হয়। তো না হলে মাত্র 6টা উপনির্বাচন, অন্য ধরো রাজ্যে আজকে উত্তরপ্রদেশে 9টা বিধানসভায় উপনির্বাচন হচ্ছে, আজকে ওয়ানাডে ভোট হচ্ছে, আজকে 20টা আসনে ঝাড়খণ্ডে ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, কোনো জায়গা থেকে কোথাও গোলমালের খবর নেই। মাত্র 6টা জায়গার উপনির্বাচন, তাও থামানো গেল না। এবং এর সাথে যোগ করো তুমি হচ্ছে আজকে ভাটপাড়ায়, সেখানে গুলি চললো,
এবং একজন, কারণ আমি এটা কিন্তু আর কি সেই ল অ্যান্ড অর্ডারের জায়গায় আসছি। গুলি চললো একটা, তার কিছু হাত দূরেই ভোটে এটা অত কিন্তু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, হুম। হ্যাঁ, তার মধ্যে তাকে মেরে দিয়ে সকালবেলায়, বিপ্লব সেরকমও নয়, চার দোকানে গেল গুলি করে দিয়ে মেরে চলে গেল। যে জায়গাটা বারবার করে ছবিটা আসে সেটা হচ্ছে একটা অরাজক পরিস্থিতির ছবি, এবং সেখানে সব থেকে বড় দায় যারা রাজ্যটা চালায় তাদের দায় সব থেকে বেশি। বিরোধীরা তো ধরো নানা সময় অভিযোগ করবেই, তাদের তো নানা অভিযোগ করা, সেটাকে সামনে নিয়ে আসাই কাজ। সমালোচনা করাটা, হ্যাঁ তুমি বলতে পারো সবসময় সমালোচনা কনস্ট্রাকটিভ হয় না, সে কোনো রাজ্যেই হয় না, কিন্তু শাসক তার দায়িত্বভার তো অনেক বেশি। সে একটা, ধরো এটা তো উপনির্বাচন, এখানে হারা বা জেতার ওপর তো কিছু নির্ভর করবে না আর কি, একদম। ক্ষমতা চলে যাওয়ার, হ্যাঁ, কিন্তু নির্ভর করবে। আজকে এখানে যদি তৃণমূলের ভোট শতাংশ কমে যায়, তখন লোকের বলা শুরু হবে, ওই তো তখন একটা ন্যারেটিভ তৈরি হবে যে জনগণ জেগে উঠেছে বা জনগণ অভয়াকাণ্ডের বদলা নিচ্ছে। সেই ন্যারেটিভটা তৃণমূল কংগ্রেস আমার মনে হয় যত সম্ভব বদলাতে চায়। তারা লোকের কাছে বলতে চায় যে দেখো, অভয়াকাণ্ডে পুলিশ যে কাজ করেছে লোকে তার উপর সন্তুষ্ট, এবং এটা জনগণের মধ্যে কোনো এফেক্ট নেই, তারা এই সরকারের উপরই আস্থা রাখছে, এইটা তারা প্রমাণ করতে মরিয়া। হ্যাঁ, আহ, জানি না, তৃণমূল একটা স্লোগান সবসময় দেয় খেলা হবে। তো খেলা তো দুপক্ষ দু টিমের মধ্যে হয়, কিন্তু খেলাতে যদি দেখা যায় যে রেফরিকে নিয়ে খেলা হচ্ছে, তাহলে সে খেলার কি কোনো মানে আছে? আহ এবং এই খেলা কতদিন চলবে? মানুষকে দাবিয়ে রেখে এই যে খেলা চলছে, এই খেলার জবাব কিন্তু যেদিন মানুষ দেবেন, আহ সেদিনটা বোধহয় আর খুব দূরে নেই। এখন দেখার সেই দিনটা কবে আসবে। বাংলার যে নতুন এই সংস্কৃতি, থ্রেড কালচার, যা আমরা উপনির্বাচনে আগে দেখে এসেছিলাম, কিন্তু থ্রেড কালচারটা যখন এই অভয়াকাণ্ড থেকে জানা গেল, থ্রেড কালচার, সেই থ্রেড কালচার এখন সর্বত্র চলছে। সেটা দেখাই যাচ্ছে। জানি না এই থ্রেড কালচার থেকে বাংলা কবে বেরোবে। আপাতত আমরা যখন এই প্রতিবেদন করছি তখন পর্যন্ত তো আহ যে অশান্তি আমরা দেখেছি, আমরা চাইবো আর অশান্তি না বাড়ুক। ভোট পরবর্তী যে হিংসা, সেটা যেন না হয়, সেদিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ অমিতদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।